বসিরহাটের উত্তরের মানুষ আপনারা তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছেন। তো এখানের মধ্যে যারা উপস্থিত আছেন 90% মানুষ 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। ঠিক বলছি? 90% মানুষ। কিসের জন্য? বিজেপি সাম্প্রদায়িক শক্তি ওকে আটকানোর জন্য। এই কারণ, তাছাড়া কোনো কারণ নাই। এবার বলুন, ভোট দিয়ে আপনার ভোটটা বিফলে গেল না সঠিক কাজে লাগলো? বিজেপিকে আটকাতে পেরেছেন? হয়তো সংখ্যার জোরে বিজেপিকে আটকাতে পারেননি, কিন্তু বিজেপির প্রত্যেকটা কার্যকলাপ পশ্চিমবাংলার মাটিতে হচ্ছে। মব লিঞ্চিং, দলিতদের উপরে অত্যাচার, আদিবাসীর অধিকার হনন, পিছড়ে বর্গের উপরে অত্যাচার, মতুয়াদেরকে নাগরিকত্ব নিয়ে নাটক হচ্ছে, নবশূদ্রদের অধিকারকে কেড়ে নিচ্ছে, মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে ছেড়কার হচ্ছে, কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হচ্ছে। হয়তো আপনি সংখ্যার বিচারে বিজেপিকে আটকেছেন, কিন্তু কাজকর্মে বিজেপিকে আপনি আটকাতে পারেননি। মমতা ব্যানার্জি আরো সুযোগ দিচ্ছে। অসীম সরকার মশাই যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, যে দুই ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা যে কোনো টাইম লাগিয়ে যেতে পারে ওর বক্তব্যেতে। সমাজে বিশৃঙ্খলা হতে পারে, হিংসা ছড়াতে পারে, খুনোখুনি হতে পারে, মারামারি হতে পারে, এক কথায় অস্থির পরিবেশ বাংলায় তৈরি হতে পারে। যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অফেন্সিভ মন্তব্য। আমি কয়েকদিন পরে কিন্তু এফআইআর অভিযোগটা করেছি, কিন্তু প্রশ্ন এখানে, মমতা ব্যানার্জি কি এই মন্তব্যটা তার কানে পৌঁছায়নি, বা তার পুলিশের কানে কি পৌঁছায়নি? খোঁজ নিয়ে দেখুন আপনারা। এই মন্তব্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে, তার পুলিশের কাছে পৌঁছালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু আপনাদের জানিয়ে রেখে যাই, শুধু অভিযোগ করলেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের ব্যাপার নয়। পুলিশও সুমোটো নিজে থেকেও অভিযোগ দায়ের করার ক্ষমতা পুলিশের আছে। তা সেটা প্রয়োগ করলো না কেন? আব্বাস সিদ্দিকী, তারপরে অ্যাটাক হয়েছিল ক্যানিং পূর্বে, ওই নোটোরিয়াস ক্রিমিনালটা অ্যাটাক করেছিল। সেই জন্য বসিরহাটের মানুষ রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করেছিল, রাজ্যের মানুষ প্রতিবাদ করেছিল। অনেকের নামে এই মমতা ব্যানার্জি মিথ্যা মামলা করে রেখেছে, মনে আছে আপনাদের? আপনারা প্রতিবাদ করেছেন, অনেকের নামে নোটিশ পাঠিয়েছে। তাও কি অ্যাটাক হয়েছিল বলে আমাদের লিডার, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম। আর এখানে মমতা ব্যানার্জি কি ভুলে যাচ্ছেন? তার কানে কি যাচ্ছে না? না না জানার ভান করছেন, না না দেখার ভান করছেন, যে এমন এক কথা বলেছে ইসলাম ধর্মের অনুসারীদের বুকে আঘাত দিয়েছে, শুধু নয় সংবিধানকেও আঘাত দিয়েছে। সংবিধান যেখানে বাক স্বাধীনতার কথা বললেও এই ধরনের কারো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাত যে আক্রান্ত হতে পারে, বিভেদ তৈরি হতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের বাক স্বাধীনতা কোনোদিন সংবিধান দেয়নি। উল্টে এই ধরনের মন্তব্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইপিসি ছিল, এখন বিএনএস নাম চেঞ্জ করে একাধিক ধারা উল্লেখ করা আছে। এই ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলা হচ্ছে, আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধানের কথা বলা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কোনো কথা বলেছে? আপনারা একটা আওয়াজ দেন না। ঝিমিয়ে গেলেই তো এই অবস্থা হচ্ছে ভাই আপনাদের। আপনার আমার সাথে এই আচরণ, আমি ঝিমিয়ে যাচ্ছি বলে। আচ্ছা, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন নেতা মুখ খুলেছে? মুখ খোলা দরকার ছিল কি ছিল না? যে অন্তত এতটুকুই তারা বলতে পারত, এই কথা সাম্প্রদায়িক কথা, বাংলার মাটি নজরুলের মাটি, কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই বাংলার সম্প্রীতির মাটি, এই বাংলার মাটিতে এই ধরনের কথাবার্তা যারা বলবে তারা জেলের ছাড়া বাইরে তাদের জায়গা হবে না, এ কথা অন্তত বলার দরকার ছিল। সে কথা বলেনি। তাই আপনাকে আমাকে ভাবতে হবে, কাদের হাতে বসিরহাটের মানুষ 2021 সালে ভোট দিয়ে দায়িত্বভার তুলে দিল, তারা কথা বলছে না কেন? তাই আমাদেরকে ভাবতে হবে, আমার সাথে অন্যায় হচ্ছে, আমার কথা বলার জন্য, আমার সাথে অন্যায় হচ্ছে, আমার হয়ে বলার জন্য আগামী দিন আমাদের মধ্যে থেকে তৈরি করতে হবে যে আমাদের হয়ে তারা লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যথায় ভোট আসবে, ভোট যাবে,
বিজেপিকে আটকানোর নাম করে বিজেপিকে আপনার ঘরে ঢুকিয়ে দেবে, আপনার কথা বলার স্বাধীনতাটুকুও কেড়ে নেবে। তাই বন্ধুগণ, একটু ভাবুন, এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল, একাধিক অভিযোগ হয়েছে, শতাধিক অভিযোগ হয়ে গেল, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি তার পুলিশকে নির্দেশ দিল না ওই সাম্প্রদায়িক মানবতা বিরোধী, ধর্ম বিরোধী শুধু নয়, মানবতা বিরোধী ওই বিধায়কের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকানোর। তাই আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে, আর কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? আপনি বলেছিলেন বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকাবো, তাই আমরা আপনাকে অনেকে ভোট দিয়েছিলাম। কিন্তু বিজেপির নেতারা যে ধরনের কুৎসিত ভাষায় কোরআন শরীফকে নিয়ে আক্রমণ করলো, মিথ্যা কথা বললো, অর্ধ সত্য কথা বললো, মিসলিড করলো, মিসগাইড করলো, আগে পরে না দেখে ছোট্ট একটা কথাকে তুলে এমন বিভ্রান্ত করে সমাজকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা গ্রহণ করবেন? এই মমতা ব্যানার্জি আমার মনে হয় ব্যবস্থা গ্রহণ করবে না যতদিন না আপনি সোচ্চার হচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 200-র অধিক ভাই মামলা হয়ে গেছে, প্রায় 200-র অধিক অভিযোগ দায়ের হয়েছে। আর কবে করবে গ্রেফতার, আর কবে করবে মমতা ব্যানার্জি, আমি জানতে চাই। আর এটাও লক্ষ্য রাখবো, আপনাদের বলে যাচ্ছি, যদি মমতা ব্যানার্জি ওনার বিরুদ্ধে নিজে থেকে তো আইনত ব্যবস্থা নিল না, আমরা অভিযোগ করছি, আমাদের অভিযোগগুলো নিয়ে যদি লঘু ধারায় কেস দেয়, এটাকে চ্যালেঞ্জ করে নওশাদ সিদ্দিকী আসল যে সেকশন পড়ার দরকার সেই সেকশন দেওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হব, আমি মামলা করব। আপনাদের জানিয়ে রাখে যাই, আমি মাইন্ডকে সেট আপ করে নিয়েছি। আগে প্রতিবাদ করে ছেড়ে দিতাম, শুধু প্রতিবাদ করব না, আমি ওই দিনের পর থেকে আমার মানসিকতা আমি দৃঢ় করে নিয়েছি, কোনো ধর্মের বিরুদ্ধে নট অনলি মুসলিম, যে কোনো ধর্মের বিরুদ্ধে যদি আমার নজরে আসে কারো কুৎসিত মন্তব্য, যে মন্তব্যে এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, সে যত বড়ই যেই হোক না কেন, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করবে, পেনের লড়াই জারি রাখবে, মুখের লড়াই জারি রাখবে। আমার নজরে যদি আসে হিন্দু ধর্মের দেবদেবী, খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট, বা খ্রিস্টান ধর্ম নিয়ে, বা শিখ ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, যে কোনো ধর্ম নিয়ে যদি ধর্মগুরু থেকে শুরু করে দেবদেবীদের সম্পর্কে কোনো কুৎসিত মন্তব্য করে, আমার পুরো মাইন্ডে আমি সেট আপ করে নিয়েছি, তার বিরুদ্ধে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে এটাকে প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম দাঁড়াবে। এটাকে চলতে দেওয়া যায় না, এটাকে বন্ধ করতে হবে। সংবিধান এই ধরনের কুৎসিত ভাষায় আক্রমণ করার কোনো রাইট দেয়নি, বরঞ্চ সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে। আর্টিকেল 25 গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, বা যদি চান আমার গাড়িতে সংবিধানের কপি রাখা আছে, আর এখন তো সবার মোবাইল আছে, হাতে মোবাইল আছে না, আমার তো পকেটে মোবাইল আছে, চাইলে খুলে দেখতে পারেন যে ওখানে আর্টিকেল 25, সেখানে দেখতে পাবেন আপনি কোন ধর্মটাকে চুজ করবেন, তার স্বাধীনতা আপনার আছে। আপনি ধর্মচারণ করবেন, তার স্বাধীনতা আছে। ধর্মকে এক্সটেন্ড করতে চাইছেন, ধর্ম প্রচার করবেন, তার স্বাধীনতা সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আপনি কে এসে যাচ্ছেন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করবেন? আমি এখানে চ্যালেঞ্জ করছি একটা কথা, যে অসীম বাবু যে কথা বলেছেন, অসীম বাবু টাইম করুক, অসীম বাবুর এই কথাটা অসত্য, আমরা দায়িত্ব নিয়ে অসীম বাবুকে প্রমাণ করে দেব, এবং সেটা শান্তিপূর্ণ ডিবেটই হবে, কোনো হিংসার পথ অবলম্বন করে নয়। হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না, হিংসাকে দিয়ে হিংসাকে রোধ করা যায় না। শান্তিপূর্ণ ডিবেটের আহ্বান করা হচ্ছে। আসুন, আপনি যদি মনে করেন যে এইটা আপনি যেটা বলেছেন বা এর সপক্ষে যুক্তি দিতে চান, আমরাও প্রমাণ করে দেব যে আপনি এটা বিভ্রান্ত ছড়াচ্ছেন, তার প্রমাণ আমি করে দেব। আপনারা যারা
আমি বিস্তারিত ব্যাখ্যা এখন যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে চাই, এখানে অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলে আছেন, জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও আছেন। এতটুকু শুধু বলতে চাই, কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, 1 বছর ধরে নয়, দীর্ঘ বছর ধরে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে। কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, কোন পারপাসে হয়েছে, আলাদা আলাদা করে উল্লেখ আছে। সেটাকে আমরা যদি ইসলামিক এডুকেশনের মাধ্যমে বলি, ওটাকে বলা হয় শানে নজুল। কেন নাজেল হয়েছে, আমি যদি আমি চলতি ভাষায় বলি, এইটা আয়াতটা কেন নাজেল হয়েছে তার পিছনে ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা তফসির, সেই ব্যাখ্যা তফসিরের গ্রন্থে আছে। স্কলাররা সেই ব্যাখ্যা আরো ভালোভাবে আমার থেকে দেবে, আমি ইসলামিক স্কলার না, দেবে। কিন্তু প্রত্যেকটা আয়াত বলুন বা সূরা বলুন, যাই বলুন না কেন, তার পেছনে একটু কারণ আছে। এই কারণে এটা নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। সেই ঘটনা ব্যাকগ্রাউন্ডে না গিয়ে, বাইরে বন্ধ করে দিয়েছো তো, কটা বাজে? আচ্ছা, বাইরের মাইক বন্ধ করে দিয়েছো। তার ব্যাকগ্রাউন্ডে না গিয়ে হুট করে কোনো একটা জায়গা থেকে তুলে এই ধরনের মন্তব্য করছে। যদি আপনাদের বলেন 1450 বছর ধরে পৃথিবীর বুকে কোরআন শরীফ আছে, কারো ক্ষমতা নাই, সেন্টেন্স তো দূরের কথা, একটা অক্ষরের সমালোচনা করে তাকে এস্টাবলিশ করার, একটা জের জাবার নুক্তা, এটার চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি এটাকে ভুল প্রমাণ করার। বরঞ্চ যুগে যুগে মানুষ ভুল প্রমাণ করতে চেয়ে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে, পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমাণ করার জন্য। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেখা গিয়েছে 10 বছর, 12 বছর, হয়তো 8 বছর, 6 বছর গবেষণা করেছে, গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি। বরঞ্চ কোরআনকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছে। ইতিহাস আছে তো নাকি? আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না, কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোনো ধর্মগ্রন্থকে নিয়ে এই ধরনের মিথ্যাচার, অনাচার, বিভেদমূলক কথাবার্তা, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নওশাদ সিদ্দিকী ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধেও আইনত লড়াই করবে। আমি আমার স্পষ্ট বার্তা, আমি মুসলমান, আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি। হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে, তারা মানে। কিন্তু আমি জোর করে তাকে কোরআন শরীফ চাপিয়ে দিতে পারি না, সেও জোর করে আমার মাথায় গীতা চাপিয়ে দিতে পারে না। কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে। ওটা তার ধর্মগ্রন্থ, এটা আপনার ধর্মগ্রন্থ, দুটোকেই সম্মান দিতে হবে, তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে। আপনি যদি কোরআন শরীফ মানছেন, অন্য ধর্মগ্রন্থকে নিয়ে খিল্লি করছেন, কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না। আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন, কোরআন শরীফের মধ্যেই উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো, অপর ধর্মকে রেসপেক্ট করো। প্রকৃত যদি কোরআন শরীফ মাননেওয়ালা আপনি হন, আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন, অপরের ধর্মকে রেসপেক্ট করবেন। ঠিক একইভাবে আমি গীতা পড়িনি, বাইবেল আমি পড়িনি, বা অন্য কোনো ধর্মগ্রন্থ আমি পড়িনি। আমার এটায় প্রত্যেক ধর্মে বলে শান্তির কথা, নিশ্চিতভাবে হয়তো সেন্টেন্সের অন্য কোনোভাবে দিয়ে সেখানেও বলা আছে, থাকতে পারে, আমি পড়িনি বলতে পারবো না। অন্য ধর্ম সম্পর্কে কোনো কুকথা বলতে পারমিট করে না। তাই বন্ধুগণ, আমি আবারও ফিরে আসছি মেন জায়গাতে। তাহলে আপনার ওপরে অত্যাচার হলো, আপনার কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হলো, আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খাড় হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো।
এটার সমাধান কিভাবে হবে বলেন? আপনি ঘিরে ওনাকে করবেন নাকি? এটা সমাধান? এটা সমাধান নয়। এই না, আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান, সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ। কি আইন তুলে দিয়েছে? সেকশন ধরে উল্লেখ আছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয়, এই সেকশনে ওর এত ধারা মামলা হবে, এই সেকশনে ওর নামে মামলা করো, ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো। আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। এটা কে বলছে? দেশ বলছে। তাহলে আমরা সেই পথ অবলম্বন করব। আমরা পথ অবলম্বন করেছি কি? ওনাকে ঘিরে ধরিনি, ধরবেন না কেউ। চাইছে এটা, কিন্তু এটা চাইছে, মাথায় রাখবেন। আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষ এই কাজটা করেছে একটা ওই অসভ্য লোকটি। আমি অসভ্য লোকই বলবো, সভ্য মানুষের মুখে কথা হয় না, সভ্য মানুষের কথা বলতে পারে না কোনোদিন। তাহলে আমরা কি করলাম? আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম। এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি, কিন্তু এই আইনে আমরা তো ফার্স্ট স্টেপ গিয়েছি, সেকেন্ড থার্ড স্টেপটা কার নেওয়ার দরকার? প্রথম থেকে সরকারের নেওয়া দরকার ছিল, সরকার নেয়নি, ঘুমাচ্ছে। তাই সরকার ঘুমাচ্ছে, আমাকে এগিয়ে যেতে হলো এফআইআর করতে। আমার মুসারা গতকালকে গিয়েছিল মাটিয়া থানাতে এফআইআর করতে। তাহলে আমরা এগিয়ে গেলাম। তাহলে এবার কি হবে? এটাকে বাস্তবায়ন করতে হবে, শাস্তির দিকে এগোতে হবে। এবার কাজ কি? প্রশাসনের। অভিযোগটাকে গ্রহণ করেছে, এফআইআর হিসাবে ট্রিট করবে। এফআইআর হিসাবে ট্রিট করার পরে ওনাকে নোটিশ পাঠাবে। 7 বছরের আগে যদি সাজার হয় তাহলে ওনাকে নোটিশ পাঠাতে হবে। আর 7 বছরের বেশি যদি শাস্তি হয়, যে অফেন্স করেছে তিনি, তাহলে নোটিশ পাঠাবার দরকার নেই, যাবে, তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে। এবার জজের উপরে নির্ভর হবে কি শাস্তি হবে, সেটা জজের উপর। ঠিক আছে? তাহলে কি পুলিশ তার কাজটা করেছে? এই সরকার তার কাজটা করেছে? মমতা ব্যানার্জি কি তার কাজটা করেছে? তাহলে আপনারা মমতা ব্যানার্জি হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার? আপনি তো মমতা ব্যানার্জি হাতটা শক্ত করেছেন, শক্ত করে ওই হাতেই তো আপনার ক্ষতি করছে। আপনি যে হাতটা শক্ত করলেন, ওই হাতি, ওনার নামটা কি, বিধায়কটা অসীম বাবুকে আগলে রেখেছে। যে হাতটা আপনি শক্ত করেছেন, সেই শক্ত হাতে অসীম বাবুকে আগলে রেখেছেন। ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন, তাহলে অসীম বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখত। এবার আপনি দুর্বল করবেন কি শক্ত করবেন, আপনি দেখুন। আপনি যে এইভাবে দুর্বল করছেন, এইখানে আমার বড় ভাইজানের একটা বক্তব্য নিয়ে এই কাটছাড় করা হয়েছে। আমার বড় ভাইজান কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল। আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে, কোরআন শরীফকে তুলে বাজে মন্তব্য হচ্ছে, অশ্লীল মন্তব্য হচ্ছে, ওই সরকার চুপ থাকছে। এক প্রকার ওই মন্তব্যটাকে ওই সরকার মেনে নিচ্ছে। সেই সরকারকে নতুন দিনে ভোট আসতে বৈধ হবে কি বৈধ অবৈধ হবে? আপনারা হাত দিয়ে বলুন, বুকে বলুন, বৈধ হবে তো না অবৈধ হবে? আমি এটা ইসলামিক মঞ্চ নয়, বৈধ অবৈধর আমি ফতোয়া দেব না। আপনারা নিচেরা ভাবুন। ইসলামিক মঞ্চ হলে, আমি ইসলামিক কোনো বক্তা হলে আমি এটা বলে দিতাম, আমি রাজনীতির বক্তা, আমি ফতোয়া ফারাইজ দিতে পারবো না, আপনাদের হাতে ছেড়ে দিলাম। এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি, কেন ভোট দেওয়া অবৈধ, সেই প্রসঙ্গটা না দিয়ে শুধু ভোট দেওয়া অবৈধ বলেছে। তাদের হয়ে আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে। আজ পর্যন্ত আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না। আর যাদের জ্ঞানের অভাব, জ্ঞানের কম আছে, তারা এটাকে নিয়ে হই হই করেছে, তাদের পাবলিসিটি নেওয়ার জন্য, আব্বাস সিদ্দিকীকে অপমান করার জন্য। কিন্তু দিনের শেষে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য এস্টাবলিশ হয়েছে, তিনি সঠিক বলেছেন। থাকলে উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে, আসো, আমি যদি ভুল বলে থাকি আমার সাথে বসো, শান্তিপূর্ণভাবে বসো, না দরকার নেই, লোকের দরকার নেই, দুজন বসে যাওয়ার, ক্যামেরা লাগিয়ে দাও, লাইভ দেখবে, অসুবিধা আছে? একদিকে আব্বাস সিদ্দিকী থাকবে, অন্যদিকে যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল বলে যাচ্ছে, সে বসুক, কি হবে? লাইভ চলবে, আমরাও দেখতে চাই, বুঝবে মনে হয়? তার বেলায় নেই,
তা বন্ধুগণ, আমাদের ভাবতে হবে, সামনে ভোট আসছে, আইএসএফকে ভোট দিতে আমি বলছি না, কিন্তু আপনারা বলুন, আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন? কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল, আর আপনার ভোট নিয়েই কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না? আজকে কোরআন শরীফকে অপমান করেছে, কালকে গীতাকে করতে পারে কেউ, বাইবেলকে কেউ করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকব? আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন অপমান করেছে মামলা করেছি, অভিযোগ করেছি, আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থকে কেউ এরকম অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখব। তাই আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা মাথায় থাকছে তো? এর জবাবটা দিতে হবে ভাই, এর জবাবটা দিতে হবে, না হলে একদম ঝিম মেরে গেলে হবে না। এর জবাব দেওয়ার জায়গা আছে, আপনার জবাব দেওয়ার জায়গা আছে। আপনার মসজিদ সুরক্ষিত থাকবে, আপনার মন্দির সুরক্ষিত থাকবে, আপনার গির্জা সুরক্ষিত থাকবে, আপনার গুরুদুয়ারা সুরক্ষিত থাকবে। আপনার কোরআন শরীফের ওপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না, গীতার ওপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না, বাইবেলের ওপরে কেউ বাজে মন্তব্য করতে সাহস দেখাবে না। তখনই হবে যখন আপনি সজাগ থাকবেন। এই কেউ যদি মন্তব্য করে, তার বিরুদ্ধে কুমন্তব্য করে, অন্যায়ভাবে মিথ্যাচার করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটা সরকার আপনারা তৈরি করেন। সেই প্রতি 5 বছর ছাড়া নতুন সরকার তৈরি করার অপশন আপনাদের হাতে আসে। তাই আপনাদের বলবো 2021 সালে যে ভুল কাজ করেছেন আর করার দরকার নাই। 2026 সাল আসছে, পশ্চিম বাংলার এমন এক সরকার তৈরি করব যে সরকার ধর্মনিরপেক্ষ হবে, যে সরকার মন্দির মসজিদকে আগলে রাখবে। মন্দির মসজিদ করা সরকারের কাজ নয়, মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়াই সরকারের কাজ। আজকে দেখুন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী তার অধিকার পাচ্ছে না, নারীর উপরে অত্যাচার চলছে, অন্যায় চলছে। তাই আমাদেরকে ভাবতে হবে, শপথ নিতে হবে, আগামী দিনে যদি কেউ মন্দিরের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, গুরুদুয়ারার বিরুদ্ধে কথা বলে, চার্চের বিরুদ্ধে কথা বলে, তাকে ধরে জেলে রাখার মতো আমরা নিজেরা সরকার তৈরি করব। আপনার হাতে ক্ষমতা আছে, মসজিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার ক্ষমতা আপনাদের হাতে আছে। আমি এইটুকু মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নেবেন যে সরকার আজকে চুপ থেকে ওকে বলার আরো উৎসাহ দিচ্ছে, এর পাপটা কি আপনাদের ঘাড়ে পড়বে কি পড়বে না? আমি আজকে মুফতি সাহেবদের মতো বক্তব্য দিয়ে ফেলছি তো সমস্যা হয়ে যাবে। আমি তো মুফতি না, তাও আমি পড়বে কি পড়বে না বলবেন, কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে, বুঝতে পারছেন? আপনারা গিয়ে আপনাদের পাড়ার ইমাম সাহেব মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, মুফতি সাহেব 2021-এ তো আমরা ভোটটা তৃণমূলকে দিয়েছিলাম, আর কোরআন শরীফকে তৃণমূলকে দিয়েছিলাম বলে মুখ্যমন্ত্রী তৃণমূলের হয়েছে। কোরআন শরীফকে অপমান করেছে তৃণমূল, মুখ্যমন্ত্রী চুপ আছে, পাপ কি আমাদের ঘাড়ে আসবে? একটু জেনে নেবেন আপনারা ভাই। আমি ফতোয়া দেবো না, আমি স্কলার না, ও আমার বড় ভাইজান দেবে। একবার বড় ভাইজানকে প্রশ্ন করবেন, পুরো চষে দিয়ে চলে যাবে। আমি তো মুফতি না, আমি তো স্কলার না, আমি এই জন্য দিতে পারছি না, উনি দিয়ে দেবেন। তা আপনি আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পাপের ভাগিদার আপনি হচ্ছেন কি হচ্ছেন না। মাথায় রাখবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপিকে আটকানোর, না বিজেপিকে আটকানো আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেওয়া দুটোই সমান, মানে দুটোই বোকা বানানোর মেশিন। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিলে লাভ হবে, তাদেরও আমি কানে ঢুকিয়ে দিতে চাই, হে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনাকে বাঁচাবে না, বরঞ্চ তলে তলে বিজেপি আর তৃণমূলের সেটিং থাকছে, যে সেটিংটা এখন ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। আর যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তারাও দিবা স্বপ্ন দেখছেন। তার জ্বলন্ত উদাহরণ অসীম সরকার, তার জ্বলন্ত উদাহরণ ওয়াকাফ আইনকে মেনে নেওয়া মমতা ব্যানার্জির। যে মমতা ব্যানার্জি বলেছিল কি আপনার ওয়াকাফ আইন আমার রাজ্যে লাগু হতে দেব না, সেই মমতা ব্যানার্জি গোপনে ওয়াকাফ আইনকে মেনে নিল এবং শর্ট পিরিয়ডে তখন আমরা ছুটে গেলাম ওয়াকাফ বোর্ডে যে এত স্বল্প সময়ে হবে না,
আমরা ডেপুটেশন দেওয়ার পরে সরকার নড়ে চড়ে বসলো, 6 মাস টাইম এক্সটেন্ড হয়েছে মামলা করার পরে। কিভাবে এক্সটেন্ড হবে সেই রাস্তা আমরা বলেছিলাম, 6 মাস এক্সটেন্ড হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই, ওয়াকফ বোর্ডে 108 জন টোটাল পদ আছে। সেই পদের মধ্যে অধিকাংশ 10 জন মনে হয় ফুল টাইমার, বাকি অল্প কিছু পার্ট টাইমার দিয়ে চলছে। তাহলে ওই 6 মাসের মধ্যে ওই সম্পত্তিটাকে আপলোড করাও সম্ভব নয় যদি সম্পূর্ণরূপে পদগুলোকে পূরণ না করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের সাথে মাসি আসে যে বসে আছে। তাই যে মমতা ব্যানার্জি বিজেপিকে আটকানোর জন্য আপনারা তাকে ভোট দিলেন, সেই মমতা ব্যানার্জি বিজেপির আইনকে পশ্চিমবাংলায় লাগু করে দিল। এবার বলতে পারে আপনাদের এখানে তৃণমূলের বন্ধুরা আমি চলে যাওয়ার পরে যে নওশাদ সিদ্দিকী ভুল বলে গিয়েছে যে কেন্দ্রের আইন রাজ্যকে মানতেই হবে। আমি একটুকে বলছি ঘোড়ার ডিম। কি বললাম? ঘোড়ার ডিম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নাই, তাও বলছি আপনার এখানে যে তৃণমূলের নেতারা যে কথা বলবে তাদের থেকে আমি একটু অন্তত ভালো বলবো, এটা বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, আমি বলে যে আপনাদের বাবু আপনি একটু পিছিয়ে যান না, যারা চেয়ারে বসে আছে তাদের অসুবিধা হচ্ছে, পিছিয়ে যান তো, একটু পিছিয়ে যান একটু। আমি আপনাদের বলি, কেন্দ্র রাজ্য, আমরা একাধিক রাজ্য নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, অনেক আইন রাজ্যের এখতিয়ারে আছে, অনেক আইন রাজ্য কেন্দ্র মিলে করবে, আবার অনেক আছে যেটা কেন্দ্র নিজে থেকে হস্তক্ষেপ করবে। যেমন ইন্ডিয়ান আর্মি, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমটা কটা বাজে? আর 5 মিনিট পরে চালাও ভাই, এত তাড়াহুড়ো করার দরকার নেই। ফতোয়া ফারাইজ দেওয়ার লোকের অভাব নেই ভাই, আর 5-10 মিনিট পরে চালাবে। ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম আছে, প্রতিরক্ষা দপ্তর আছে। এই দপ্তর সরাসরি ভারত সরকার, কেন্দ্র সরকার কন্ট্রোল করে। আবার আপনাদের বলি, ইন্ডিয়ান রেল কেন্দ্র সরকার ডাইরেক্ট কন্ট্রোল করে। এবার আসা যাক এডুকেশন, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজন মিলে কন্ট্রোল করে। আবার জমি স্টেট কন্ট্রোল করে। 3টে পার্ট হলো তো ভাই, একটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, একটা কেন্দ্র রাজ্য, আর একটা শুধু রাজ্য। ওয়াকফ সম্পত্তিটা কি জমি জায়গার তো নাকি না? হ্যাঁ, জমি জায়গার তো। এটা কন্ট্রোল কে করে? জমি কে কন্ট্রোল করে? স্টেট করে। তার আমি উদাহরণ দিয়ে দেবো আপনাদের, দেখবেন প্রায় খবর পাওয়া যায় নতুন রেল লাইন করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, এই ধরনের কথা হয়তো অনেক। কি বলে আপনার হাইওয়ে এক্সটেন্ড করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, বিজেপি নেতারা বলে না। হাইওয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে, কিন্তু জমি কাকে দিতে হবে? আমার রাজ্য না, যতক্ষণ না জমি দিচ্ছে ওরা করতে পারবে না। রেল করতে চাইলেও রেল পারবে না, কেন? রেল কেন্দ্র সরকারের, কিন্তু জমিটা আমাদের সরকারের, রাজ্যের আন্ডারে থাকে। তাহলে ওয়াকফ সম্পত্তির জমিটা কার আন্ডারে থাকবে? তাহলে এই মর্মেই তো একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারে যে ওয়াকফ আমার জমি, আমার রাজ্যের এখতিয়ারে, তাহলে কেন্দ্র কেন দখল করতে চাইছে? এই পয়েন্ট ধরে তো মামলা করতে পারে। আমি ভাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, আপনারাও তো অনেকেই এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়। যদি কেউ হাত থাকে হাত তুলুন তো একটু। রাষ্ট্রবিজ্ঞানে কেউ ছাত্র আছেন? তাহলে আমরা এখানে কেউ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়। তাহলে আমি আমার যুক্তি দিয়ে আমাকে কি কাটতে হবে তো ভাই কথাটা? আমি যেটা বলছি, ল্যান্ডটা হচ্ছে, জমিটা হচ্ছে রাজ্য সরকারের, ওয়াকফ প্রপার্টিটা জমিতে। তাহলে এই জমিটা যখন কেন্দ্র নিতে চাইছে, তাহলে এটা জমির অধিকার রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে, তাহলে এটা আঘাত দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই আঘাত দিয়াকে সামনে রেখে পশ্চিমবাংলার সরকার কি সুপ্রিম কোর্টে মামলা করতে পারতো কি পারতো না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা আমি আসি, তাহলে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিচ্ছি তো, উদাহরণ দিয়ে প্রমাণ হয়েছে তো। রেল কোনোদিন পারে নিজে থেকে পট্টিটা বিছোতে পারে না, কেন? আমাদের ফুরফুরা শরীফে রেলের স্বপ্ন দেখিয়েছিল, জানেন তো। তো হ্যাঁ, মমতা ব্যানার্জি একটা বক্তব্যে বলেছে ফুরফুরা শরীফে রেল চলছে। আচ্ছা, উনি তো স্বপ্নে রেল চালাচ্ছেন। এখন এআইতে ভিডিও বানায় না, তাহলে কাল কয়েকদিন পরে দেবেন এআইয়ের ভিডিও, ফুরফুরা শরীফ রেল স্টেশনে আপনারা নামছেন, নেমে ফুরফুরা শরীফ যাচ্ছেন। যাক, আমরা বলেছি শুধু ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে 8পুর মঠ আছে, রেল লাইনটা হোক, তাহলে ফুরফুরা শরীফ হয়ে 8পুর মঠ চলে যাক। 8পুর মঠে অনেক ধার্মিক মানুষরা যায় সেখানে,
ধর্মীয় কাজ করতে, তাহলে সুবিধা হয়ে যাবে। বারবার এটা আমরা সোচ্চার হচ্ছে। দেখ, যে ফুরফুরা শরীফে যেটা হচ্ছিল মধ্যখানে কি হলো, জমি অধিগ্রহণ ঠিকঠাক হচ্ছিল না বলে হয়নি শুনছিলাম। তো জমি অধিগ্রহণের দায়িত্ব কার? রাজ্য সরকারের। কেন্দ্র সরকার এখানে মাথা দেবে না। কেন্দ্র সরকার বলবে আমরা এখানটা করতে চাইছি, এই জমিটা আমাকে তুলে দাও, মাথা দিতে পারে না, কারণ সংবিধান এটা মাথা মারতে দেয়নি। তাহলে সেটা অকাপটাও তো এটা। তাহলে এখানে এত বড় ক্ষমতা হাত থেকে কেড়ে নিচ্ছে কেন্দ্র, চিল্লায় কেন্দ্র আমাদেরকে ক্ষমতা কেড়ে নিচ্ছে কোথায়, এটার বিরুদ্ধে বললেন কেন? এটা ভাগ বটরা করে খাবে বলে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। মমতা ব্যানার্জি কেন ছেড়ে দিল আপনাদের বলে রাখি, ওর ভাইপো দলের নেতারা যেভাবে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুটেছে, এবার বলছে অমিত শাহকে, তার ছেলেকে, তুমি আর তোমার ভাইপো খাও, আমরা যে ভাইপো দলের নেতারা খেয়েছি এটা যেন কেড়ো না, এই জন্য মেনে নিয়েছে। পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি বলুন তো, একটু জোরে বলেন, একটু রেকর্ড করে ছাড়বেন। এতজনের নামে কেস দিতে হবে ফিরহাদ হাকিমকে। আমি আজকে কেস খাবো না, অন্যদিন কেস খাবো। পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? আমি একবার বলে নিই, কেস খেলে আপনি কেন একা খাবেন, আমিও খাবো, ফিরহাদ হাকিম। কেস যদি খান আপনিও খাবেন, আমিও খাবো। আমি তো চাইছি কেসটা করুক। কি বলছি? কেঁচো খুঁড়তে যে কেউ টেবার হয় জানেন তো। আর আমি এটাও বলছি, খুব বেশি হলে প্রেস কনফারেন্স করে হম্বি করবে, সাহস নাই কেসটা করার। কেন বলুন তো? কেস কি করবে? যে নওশাদ সিদ্দিকীকে প্রমাণ করাতে হবে কোথাকার আমি ওয়াকফ চুরি করে রেখেছি, এটাই তো, এই কেসটাই তো করবে। আমার নামে মিথ্যাচার করছে। আমি কোর্টকে যে বলো ঠিক আছে, ওই জায়গা ওয়াকফের কে আছে দেখুন তো। বুঝতে পারছেন না? আমি তো এটাই বলবো যে কোয়েস্ট মডেল একটু ভিতরে অমুক রোডের তমুক জায়গাতে অমুক এতে এইখানে মার্বেলের গোডাউন, এসব ভাবে বলবো তো। তাহলে ওই জায়গাগুলো ওয়াকফের কে ভোগ করছে? উনি যে বলবেন না আমার নয়, বলবো কোর্টকে অর্ডার করুন, ওই জায়গাগুলো ওয়াকফ বোর্ডকে তুলে দিন। কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি হবে। এবার আমি হয়তো মিথ্যা, ওনার ভাষা অনুযায়ী মিথ্যা, তাহলে তা যদি কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি উদ্ধার করতে যে 6 মাস জেল কাটতে হয়, আমি রাজি আছি ভাই, আমি রাজি আছি। মামলা করুক, আমি আপনাদের বলছি মামলা করবার সাহস নেই, কারণ ওয়াকফ চোর তো। ও জানে নওশাদ সিদ্দিকী বলুক বা আমাকে মানুষ মুসলমান এখানে ঢুকাবে, কানবে, ওখান থেকে বার করে দেবে, এই ভাবছে। কারণ এখানে ঢুকাবে, এখানে বার করে দেবে, বলুক নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি যদি রিয়াক্ট করি, আমার কয়েক হাজার কোটি টাকার তাহলে সম্পত্তি চলে যাবে। আর আমি তো ওই জন্যই আধা কাতরা দিচ্ছি, বারবার বলছি ওয়াকফ চোর ফিরহাদ হাকিম, ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। আমার প্রেস কনফারেন্স করে বসেছিল নওশাদ সিদ্দিকীর নাকি কি বলে ওটাকে, হাওয়ালার টাকা আছে, প্রমাণ করতে পেরেছে। উনি কেন, ওনার দিদি মমতা ব্যানার্জিও জীবনে পারবে না, নিলে তো প্রমাণ করবে ভাই। আমি যদি হাওয়ালার টাকা নিই তাহলে তো প্রমাণ হবে, আর না টাকা নিলে কিভাবে প্রমাণ করবে? বন্ধুগণ, তো এরা আইনটাকে মেনে নিয়েছে কেন? কেন্দ্রের বিজেপি সরকারের আইনটাকে কেন মেনেছে? যে এরা ভাগ বটরা করে খাবে। আর একটা কথা বলে যায়, অভিষেক ব্যানার্জির একটা অফিস আছে জানেন, ক্যামাকি স্ট্রিটে, যেখানে অফিসটা আছে পুরো অফিসটা অভিষেক ব্যানার্জির নয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কয়েকটা ফ্লোর মনে ওখানে আছে। আমি যাইনি কোনো দিনের অফিসে, তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি পুরো অফিসটা নয়। যে অফিস আছে ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটাও ওয়াকফ প্রপার্টি। নাম ধরে বলছি আমি, অভিষেক ব্যানার্জির ক্যামাকি স্ট্রিটে যে পার্টি অফিসটা আছে ওইটাও ওয়াকফ প্রপার্টির ওপরে তৈরি হয়েছে। এই জন্য এরা আইনটা মেনে নিয়ে হয়তো মোদিকে বলেছে, আমার ভাইপো দলের লোকেদের যে সমস্ত প্রপার্টিগুলোকে দখল রেখেছে তোমরা মাথা মেরো না, বাকিটা তোমরা লুটপাট করে খাও। তাহলে ও যদি ওর দলের লোকেদের সম্পত্তি বাঁচানোর জন্য, ওর বাপের পৈতৃক সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তির লুটটাকে বাঁচানোর জন্য আইনটা যদি হাতে তুলে নেয়, অর্থাৎ বিজেপির কথা যদি শুনে নাই, তাহলে আগামী দিনে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনাকে আমাকে এক হতে হবে না? আজকে মুসলমানদের সম্পত্তির উপরে নজর পড়েছে, কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন গির্জার সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির উপরে এই সরকারের নজর পড়বে। তাই শুরুতেই একে আঘাত দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, একে আটকাতে হবে, এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এবং আইনি লড়াই করতে হবে। আপনার বুথের, আপনার এলাকায় যে সমস্ত তৃণমূলের নেতারা, চারানার নেতারা ফটফট করে, তাদের উত্তর দেবেন, এই ভাই তুমি চুপ করো, তোমার দাদুর কবরস্থানটা যে সুরক্ষিত আছে,
তোমার মায়ের, তোমার আব্বার কবরস্থান যেটা সুরক্ষিত আছে, তোমার আব্বা তোমার দাদু দাদি যে কবরে শুয়ে আছে, ওই কবরটা এখনো কবর আছে নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য, কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো মামলাতে নয়। এটা আপনারা বলবেন। ওর দাদুর কবরে যে এখন মদের দোকান হয়ে যায়নি, সেটাই সৌভাগ্য করতে বলবেন। আর নওশাদ ভাইকে সকাল বিকাল সালাম ঠুকতে বলবেন। আব্বাস ভাইকে বলবেন সালাম ঠুকো, আব্বাস ভাই টাকাটা দিয়েছে আর নওশাদ ভাইকে মামলাটা করেছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য ওনার মায়ের কবরটা এখনো কবর আছে, নাহলে জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, মদের ফ্যাক্টরি হয়ে যেত, আর কি না কি হয়ে যেত, কারণ দখল করে নিত। এখন যে দখলটা করতে পারছে না, কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোনো অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোনো বসিরহাট উত্তরের বিধায়কের করা মামলাতে নয়, একমাত্র নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আর কি গুটি কয়েক মানুষের করা মামলাতে। মাথায় রাখবেন, আমাদেরকে তো বিজেপির দালাল বলে দেওয়া হচ্ছে। আমরা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, আবার বিজেপির বিরুদ্ধেই মামলা করছি। কি ভাই দিন ভাই, কি দিন আসলো? বিজেপির দালাল আমরা ওদের কাছ থেকে টাকা নিচ্ছি, আবার ওদের বিরুদ্ধে মামলা করে ওরা যে লুটতে চাইছে কবরটা, কবরের জায়গাটা, মাদ্রাসা মসজিদ ঈদগাহটা, সেটাকে আমি লুটতে দিচ্ছি না। ওরা এতই বোকা, নওশাদকে টাকা দিচ্ছে, নওশাদ ওই টাকা নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা, আমি টাকার বিষয় বলি। আচ্ছা, আমরা টাকা নিয়েছি, কেউ প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত? আর প্রমাণ করতে পারবেও না। নিলে তো ভাই প্রমাণ হবে, না নিলে প্রমাণ কি করে হবে? এবার আপনাদের বলি, যারা বলছে টাকা নিয়েছি, নিশ্চিতভাবে তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। কি গো, প্রকাশ্যে টাকা তো নিইনি, গোপনেও নিইনি, গোপনে নিইনি, তাও তাদের কাছে খবর আসছে, খুব ভালো সম্পর্ক আছে তাদের সাথে, মানে ভালো যোগাযোগ আছে। আজকের পর থেকে আপনাদের দুটো কথা বলতে হবে তৃণমূলের নেতাদেরকে, পারবেন তো? দুটো কথা বলে দিই। একটা কথা কি বলুন তো, যে নওশাদ ভাইজান, এই জায়গাটার নাম কি, বড় গৌড়াতে এসেছিল, এসে একটা কথা বলে গিয়েছে, দুটো কথা বলেছে। প্রথম কথাটা কি, যে ভাইজান বলেছে আমরা টাকা নিয়েছি, তোমরা কোনোদিন প্রমাণ করতে পারবে না, নিইনি প্রমাণ করতে পারবে না, তোমরা বলছো নিয়েছে, চলো তোমার কথাটাকেই তর্কের খাতিরে সত্য ধরে নিলাম। তুমি জানতে পেরে যাচ্ছ মানে তুমি বিশাল বিজেপির গভীরে থাকো, তোমার সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। তো নওশাদ ভাইজান বড় গোবরাতে এসে বলেছে প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেব, তুমি ব্যবস্থা করো। ভয় লাগছে নাকি? আমার ভয় লাগে না ভাই, বিজেপি টাকা দেবে? বিজেপি আমার মসজিদের জায়গায় কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, কবরস্থানের জায়গায় কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, আমাকে আবার টাকা দেবে? এই বিজেপি দলিত আদিবাসীকে খুন করে দিচ্ছে এই বিজেপির আমলে। এই কদিন আগে দেরাদুনে ত্রিপুরার একটি ছেলে, ওকে চাইনার মানুষ বলে পিটিয়ে খুন করে দিল, আর একজন মৃত্যুর শয্যায় সহ্যে। একটা আমাদের জুয়েল রানা, মুর্শিদাবাদে বাড়ি, উড়িষ্যায় কাজে গিয়েছিল, পিটিয়ে তাকে মেরে দিল। আফরাজুলকে, সোমনাথ দেবনাথকে শুরু করে এই ধরনের প্রতিনিয়ত অত্যাচার চলছে, ওরা আবার টাকা দেবে? তারপরেও বলছি, বলবেন কি, যে নওশাদ ভাইজান বলেছে বিজেপি টাকা দিলে নেবে, তবে কি প্রকাশ্য নেবে, এরকম স্টেজ করে টাকা নেবে। 100 টাকার ব্যবস্থা করতে পারলে 90 টাকা যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দেবে, আর 10 টাকা আমরা পার্টি চালাবার জন্য নেব। মানে বুঝতে পেরেছ? দিলে তো শুনেছি ওরা কোটি কোটি টাকা দেয়, বলে না, কি বলছে, বলছে 400-500 কোটি টাকা দিয়েছে। 400-500 কোটির দরকার নেই ভাই, 100 কোটির ব্যবস্থা করতে হলো 10%, মানে 10 কোটি পার্টি চালাবার জন্য রাখবো, 90 কোটি যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো। ভালো না খারাপ? অফার খারাপ আছে? এই অফার খারাপ আছে? ভালো অফার দিচ্ছি। আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নওশাদ সিদ্দিকীর দল চলছে, বলবে ভাই টাকা নিয়েছে মানে তোর বুক ফাটছে, তার মানে তুই টাকা নিয়েছিস করছিস, প্রমাণ দেখাতে পারিস, তোকে ভাইজান অফার দিয়েছে বা তোমাকে ভাইজান অফার দিয়েছে, তুমি ব্যবস্থা করো, তোমাকে 90% দিয়ে দেবে আর 10% পার্টি চালাবার জন্য রাখবে। এই ওষুধটা দিতে পারবেন তো? দেখলেই তাকে বলবে ভাই শোন একটু ব্যবস্থা কর না, বন্ধু বান্ধবী হয়তো, ও কাকা শোনো বিজেপির কাছ থেকে ব্যবস্থা করো না, তুমি 90% পাবে, 10% পার্টি। এই যে রক্তদান শিবির করতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘাটের টাকা দিয়ে পার্টি হচ্ছে। কি গো, 21শে জানুয়ারি যাওয়াতে হবে তো নাকি? মনে আছে তো? যেমন ছেলেরা যাবে তার সাথে সাথে মেয়েদেরকেও যেতে হবে একইভাবে।
লড়াইটা শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য, মেয়েদের অধিকারকে প্রতিষ্ঠার লড়াই আমরা করছি। প্রতিনিয়ত পশ্চিমবাংলায় মেয়েদের উপরে যে অত্যাচার চলে বন্ধের জন্য লড়াই আমরা করছি। গতকালকে আমরা পরশু দিন দেখলাম ক্যানিং থানার মধ্যে ওদের আপনার যে গেস্ট হাউস আছে, ওদের যে থাকার জায়গা আছে, একটি মহিলা সুসাইড করেছে, রোশনি খাতুন সম্ভবত। পরিবারের অভিযোগ কি ভট্টাচার্য বলে সাব ইন্সপেক্টর আছে, মেয়েটিকে নাকি তার সাথে জোর করে অবৈধ সম্পর্ক তৈরি করে তাকে মৃত্যুর কোলে ঢেলতে করেছে। তাহলে এই অন্যায়গুলো বন্ধ করতে হবে তো। এই অন্যায় হয়েছিল কোথায়? হাঁসখালিতে আমি গিয়েছিলাম, আপনারা জানেন তো। সেই মমতা ব্যানার্জি তখন কি বলেছিল, লাভ অ্যাফেয়ার্স আছে। কদিন আগে সাজা ঘোষণা হলো, হাঁসখালিতে আমার দলিত বোনটার সাথে যে অন্যায় করেছিল সাজা ঘোষণা হলো, ছেলেটার বাপ সহ অনেকজনকে যাবজ্জীবন দিয়েছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল, লাভ অ্যাফেয়ার্স আছে। মানে সবসময় ভুল কথা বলে। যাক, আমি ফিরে আসি। তাহলে দেখা হলেই কি বলবেন, ভাই ব্যবস্থা কর, তুমি 90% রাখবে, 10% আমরা নেবো। আপনি বলবেন আমরা নেবো। কারো অসুবিধা আছে তো নাকি? কারো অসুবিধা আছে? গোপনে কেন নেবো, দিলে প্রকাশ্যে নেবো। দিক কেমন আগে দেখি। আমি তো ভালো করে জানি ওরা আপনাকে আমাকে জবাই করে ফেলছে, আর আপনাকে আমাকে টাকা দেবে। দ্বিতীয় কথা, ওরা আমাদের কিচ্ছু পারবে না, আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না, জানে তর্কতে হারবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে আমাকে বসিয়ে দিক, ক্যামেরা লাগিয়ে দিক, লাইভ চলুক। মমতা ব্যানার্জি এই 14 বছরে হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষের উপকার করেছে না অপকার করেছে? পশ্চিমবাংলা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে? পশ্চিমবাংলা নতুন শিল্প তৈরি হয়েছে না এখানে কাজ হারিয়েছে? এক কথাই সার্বিকভাবে আর্থসামাজিকভাবে পশ্চিমবাংলার মানুষ এগিয়ে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে? এটা নিয়ে আমি ডিবেটে বসবো। যদি আমি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। ভয় লাগছে নাকি? আমাকে ঝান্ডা ধরতে লাগবে না, আমি তো ভুল প্রমাণ করব। তবে আর মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করে দিলে মমতা ব্যানার্জি কি করবে? না, নেব না। উনি বলছে আইএসএফ এর ঝান্ডা। ওরে বাবা, 14 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার সাথে সনাতন কাকার যে সম্পর্ক ছিল নষ্ট করেছে মমতা ব্যানার্জি প্রথম। বিজেপি এসে ওই নষ্টতাতে আগুনে ঘি ঢালছে। সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর বিজেপি, মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে, বিজেপি এসে কি করছে, সে আগুনে ঘি ঢালছে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। মমতা ব্যানার্জি সম্প্রীতি পশ্চিমবাংলা যে বিনষ্ট হয়েছে তার আগুনটা মমতা ব্যানার্জি লাগিয়েছে, আর বিজেপি শুভেন্দু অধিকারী সে আগুন এখন ঘি ঢালছে। থোড়ি মমতা ব্যানার্জিকে নেব না, আমি হারিয়ে দিয়ে বলবো মা আমার অনেক হয়েছে, এবার একটু অব্যাহতি নিন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। বসবি আমার সাথে? আর আমি যদি পারি, আমি যদি হেরে যাই, আমি ঝান্ডা ধরে নেবো। চলো, নিশ্চিন্তে থাকো ভাই, তোমার ছোট ভাই হারবে না, তোমাদের ভাইজান হারবে না, ঝান্ডা ধরারও প্রশ্ন আসছে না। ভয় পেয়ে যাচ্ছে অনেকে, হয়তো ভয় পেয়ে যাচ্ছেন নাকি? আরে এই কনফিডেন্স আছে রে ভাই, চুরি করিনি, ডাকাতি করিনি, স্বচ্ছ সাথে কথা বলছি। গতকালকে আমি বলেছি আমার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলাদেশের একজন বক্তা বাজে মন্তব্য করে, তার প্রতিবাদ আমি জানিয়েছি। তৃণমূলের নেতাদের সাহস হয়নি, সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। অন্যায়কে অন্যায় বলবো ভাই। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে, জবাব তো দেবেন তো। আর একটা ওরা কথা বলবে, কি বলুন তো, আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করছে, এই কথা বলবে। এর ঔষধটা দিতে চাই, শুনবেন আপনারা? কারা এর ঔষধ শুনতে চান? হাত তুলুন তো, আর হাতটা তুলে রাখুন। সবাই শুনতে চান তো নাকি? এই একটা ঔষধ আমি দিতে চাই, শুনবেন আপনারা? কারণ এই মিথ্যাচারের জবাব দেওয়ার দরকার আছে না নাই? সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, আর যে পাখি মাছ খায় না, যে পাখি মাছের ধারে যায় না, তাকে মাছরাঙা হিসাবে দেখানো হয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বাবু, এখন নয়, ওইদিকে যাতে হবে, ওইদিকে যেয়ে বসতে হবে, এখানে নিরাপত্তা। ঠিক আছে, ওই ফোন নম্বর দিয়ে দাও, যাও এখন ওখানে। এই ফোন নম্বরটা দিয়ে দাও তো, ওনাকে ফোন নম্বরটা দিয়ে দাও, এখানে থাকলে হবে না, এই নাম্বার দিয়ে দিচ্ছে। সবের ভাই ডেকোরাম মেনটেন করতে হবে। আমি ছেড়ে দিলাম, ওখান থেকে কি একটা কিছু ছুঁড়ে দিল আমার দিকে, আমার কিছু হলো না, কিন্তু এর চাকরি নিয়ে টান হয়ে যাবে ভাই। জবাব তো আমার কাছ থেকে চাইবে না, ইনার অফিসার ইনাকে প্রশ্ন করবে, তোমাকে 1 লক্ষের কাছাকাছি মাইনে দিয়ে কেন রাখা হয়েছে?
বুঝতে পারছো? তাহলে আমার উচিত হবে এনাদের না কোনো ক্ষতি হয় সেটাও দেখা। সেই জন্য ভাই একটু ঘিরে রাখতে হয় যাতে এদের না অসুবিধা হয়। তাহলে এই ছাড়া আর ওদের কোনো বক্তব্য নেই। তাহলে এর ঔষধটা আমি আজকে দিয়ে যেতে চাই। একটা চুক্তিবদ্ধ হোক, একটা চুক্তিপত্র হোক, যে চুক্তিপত্রে আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি গো? বড় ভাইজানের নাম নিচ্ছে, আওয়াজ হচ্ছে না কেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সই করবে। দুই প্রতিষ্ঠাতা, এক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। কি লেখা হবে? আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে ভোট কেটে, সব দোষ আইএসএফ ঘাড়ে নেবে এবং তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফরা মেনে নেবে। এটা লিখে তলায় আব্বাস ভাইজান সই করবে। ওই চুক্তিপত্রে, ওই এগ্রিমেন্টে মমতা ব্যানার্জি লিখবেন, ওনাকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সব দায়ভার তৃণমূল নেবে আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। কাজ শেষ, কাজ শেষ, তাই তো না? আমি সই করব। আমার মনে যদি পাপ থাকে আমি সই করব না, আর মনে যদি না পাপ থাকে চলো নিয়ে আসো। আজকের পর থেকে ওষুধ দেবেন তো? আপনাদের মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? ভাইজান সই করার জন্য রেডি। আমি তাও বলছি, আমি বসিরহাট উত্তরে প্রার্থী দিয়েছি, ভোট কেটেছে, বিজেপি এসেছে, তাহলে আমি অন্যায় করেছি এগ্রিমেন্ট অনুযায়ী। আমার পা দুটো ওপর দিকে তুলে দিয়ে মাথা নিচের দিকে রেখে যত ইচ্ছা তৃণমূলেরা মারবে আমাকে, আমি মেনে নেব। কি বলছি বুঝতে পেরেছেন? আর ঠিক উল্টোটা একটু ভাবতে হবে তৃণমূলের ভাইদের। ৭৭টা সিট আইএসএফ কোথায় কোথায় প্রার্থী দিয়েছে, ভোট কেটে তোমরা আইএসএফ বিজেপিকে সুবিধা করেছো। আমরা কিন্তু হিসাব কষে কথা বলছি, বিনা হিসাব কষে কথা বলছি না ভাই। তোমার নেত্রী যদি ভুল ক্রমেও সই করে ফেলে একটু ভাবো। খুব মারধর করেছো আমাদের, খুব কেস দিয়েছো, তখন এগ্রিমেন্ট হয়ে যায় ভাই, যা শাস্তি দেবে তাই। আমরা এই ঠান্ডাকালে শাস্তি দেবো না, ঠান্ডা পানিতে গলা ডুবে বসিয়ে রাখবো। মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? মনে হয় আপনাদের? আমি বলছি সই করবে না। কেন? সকালে যদি এটা সই মানে বিজেপিকে আটকানোর সই হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই সইটা কার হচ্ছে? বিজেপিকে আটকানোর সই হচ্ছে। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাখি তাহলে আমি সই করব না। আর আমি যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই, নির্দ্বিধায় দায়িত্বহীন ভাষায় যেমন বলছি যেমন সই করে দেবো। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি যদি বিজেপির কাছে আত্মসমর্পণ করে না থাকে তাহলে সই করবে, আর বিজেপির কাছে যদি আত্মসমর্পণ করে থাকে তাহলে সই করবে না। আর আত্মসমর্পণ করে আছে কি নাই অসীম সরকার দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে, ওয়াকাফ আইন মেনে নেওয়া থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখছে না তার প্রমাণ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় যে ধরনের কথাবার্তা অসীম সরকার বলার সাহস পেত না, অসীম সরকার তো আজকে বলছে, এর অনেক আগে থেকে শুভেন্দু অধিকারী বলছে, যদি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখতো তাহলে অসীম সরকারের সাহস হতো না এই কথা বলার। দেখবেন হয়তো মমতা ব্যানার্জি চাপে পড়ে সকালে সই করলো, বিকালে দেখবেন ভাইপো তার দলের লোকেরা তিহার জেলের লাল চা খাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? সকালে সই করেছে বিজেপিকে আটকানোর এগ্রিমেন্টে, সন্ধ্যেবেলা তিহার জেলে চা খাবে, লাল চা। আমি তো জেলে ছিলাম রে ভাই, জেলে কি চা দেয়? লাল চা দেয়। সে ভাই আর বলোনি, যা খেয়েছি না। মাছ নিয়ম আছে মাছ দেওয়ার, তো মাছটা আমাকেও দিয়েছে। ভাই মাছটা নিয়ে ভাবছি আল্লাহ এর হাত কতবার কেটেছে যে মাছটা কেটেছে। বুঝতে পারি? আমি বিধানসভায় বলেছি, আমি এই ছেলে বিধানসভায় দাঁড়িয়ে স্পিকার স্যারের মাধ্যমে, যিনি কারা ডিপার্টমেন্টের মন্ত্রী, তাকে আমি বলেছি স্যার যে মাছ কেটেছে তার আগে বলেছি মাছটা এত পাতলা, মানে মাছটা এত পাতলা, আমি যা শরীর পাতলা আমার থেকেও মাছ পাতলা, এটা বলেছি। তারপরে বলেছি তার যে কতবার হাত কেটে গেছে সেটা বলতে পারা যাবে না, মানে ওখানেও লুট হচ্ছে। ধরো 25 গ্রাম মাছের টুকরোর কথা বলেছে,
একটা মাছের ওয়েট হতে হবে 25 গ্রাম, সেটাও 5 গ্রামে কাজ মিটিয়ে নিচ্ছে, 10 গ্রামে কাজ মিটিয়ে নিচ্ছে, 15 গ্রাম ওখান থেকে খেয়ে নিচ্ছে এরা। এবার একটা দুটো তো নয়, প্রেসিডেন্সি জেলে প্রায় 2200 কায়েদি আছে, 2200 জেলবন্দি মানুষ আছে। এবার ভাবুন, আর সারা পশ্চিমবাংলায় প্রায় 25,000 জেলে লোক আছে, 25,000 লোক আছে। এবার 25,000 ইন্টু 10 গ্রাম করে বাঁচালে কত কিলো হচ্ছে বুঝতে পেরেছেন? ভাববেন না 10 গ্রাম নিয়ে ওদের কি হবে, কিন্তু ইন্টু 25,000 মারবেন। চিকেন অনেক সময় দেবেন, আমরা এখন বাড়িতে ডাল খাই, একটা দুটো ডাল সেদ্ধ হয় না, ডাল থেকে যায় না, ওটাকে নিয়ে আমরা ওটাকে আবার খোঁজার চেষ্টা করি, আমরা ডাল দিয়ে পাতে চলে আসে। ঠিক চিকেন ওই ধরনের হয়, যদি এখন খাবারের মান বেড়েছে, এই বলার পরে নড়ে ছড়ে বসেছে। ওই চিকেন যেদিন হয় না, সবজির সাথে চিকেন বানায়, সুরোতে বা ঝোলেতে চিকেনটা ঠিক ওই ডালের এর মতো হয়। ভাই আমি খেয়েছি ওগুলো, হ্যাঁ, আমি এক্সট্রা ডিমান্ড করিনি, আমাকে এক্সট্রা দিতে পারতো, আমি বিধায়কই তো। ডিভিশন 1 বলে, মানে ভিআইপি ট্রিটমেন্ট, জেলের মধ্যেও আছে ভাই, জেলের মধ্যেও ভিআইপি ট্রিটমেন্ট আছে, আপনাদের জেনে রাখা দরকার। কিন্তু আমি নিইনি, আমি এই জন্যেই নিইনি, দুটো কারণ ছিল। প্রথম কারণ যে কি হচ্ছে ধরা যাবে না, যেখানে যাচ্ছে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে, ধরা যাবে না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, যাদের ভোটে আমি ভিআইপি হলাম, তারা যেদিন ভিআইপি হবে, তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে আমি ভিআইপি ট্রিটমেন্ট নেব। আপনি ভোট দিয়ে আমাকে ভিআইপি বানিয়েছেন, আপনি ভোট না দিলে আমি ভিআইপি হতাম না, ভাঙড়ের মানুষরা ভোট দিলে আমি ভিআইপি হতাম না। তো ভাঙড়ের মানুষ কেউ যদি কোনো ক্রমে জেলে যায়, তাহলে সে যদি ওই ডাল ভাত খায়, আমি তাদের ভোটে ভিআইপি হলাম, তাহলে আমি চিকেন ভাত কেন খাবো? আমি ভালো খাবো, তাদের মতোই খাবো। ওরা যেদিন ভালো খাবে সেই দিন আমি ভালো খাবো। যাক, বলার এই প্রসঙ্গতে চলে আসলাম। তিহার জেলের লাল চা খাওয়াবে, তিহার জেলের খাবার কেমন কিন্তু আমি বলতে পারবো না কোয়ালিটি, কারণ আমার কোনো অভিজ্ঞতা হয়নি। আমার প্রেসিডেন্সিতে হয়েছে, বারাইপুর সেন্ট্রাল জেলের হয়েছে, এটা আমি বলছি এই অভিজ্ঞতা। তাহলে সকালে সই করলে বিকালে এই দুর্নীতিগ্রস্ত তোলাবাজ, 100 দিনের কাজের চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, আবাস যোজনা থেকে চোর, 100 দিনের টাকা চোর, স্কুলের উন্নয়নের জন্য যে টাকা আসছে সেই চোর, রাস্তার উন্নয়নের জন্য যে টাকা আসছে সেটা চোর। এক কথায় এই চোরের দলগুলোকে ধরে তিহার জেলের ভাত খাওয়াবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আইএসএফ বা নওশাদ ভাইরা ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে, বিজেপি চলে আসবে আইএসএফকে ভোট দিলে, বলে ওসব কথা বলে লাভ হবে না। আসো একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্ট হবে আইএসএফ ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই এগ্রিমেন্টে লেখা থাকবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে, তৃণমূল যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে সেটাও তোমাদেরকে মেনে নিতে হবে। হলো, এগ্রিমেন্ট করো। মনে হয় করবে? আমি বলছি করবে না। তাহলে এই জবাব আপনারা দেবেন তো? দিতে হবে তো নাকি? রক্তদানের কাজ চলছে, কত ডোনার হলো? অনেক বকে ফেললাম, বাজে কটা গো? খেতে হবে, আমাকে খিদে লেগে গেছে। হ্যাঁ, না আর বলার দরকার নেই। আমি এসআইআর প্রসঙ্গে বলে আমি শেষ করে দেবো। হ্যাঁ, এসআইআরটা শুনতে চান তো? এই ভয় কেউ খাবেন না। আমি ভয় না খাওয়ার কারণ, আপনাদের পদ্মাদো কেউ বাংলাদেশ থেকে এসছে নাকি? কেউ বাংলাদেশ থেকে এসছেন আপনারা? কেউ আসেননি তো? প্রথম কথা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কাগজ নিয়ে একটু সমস্যা। আচ্ছা, এখানে যারা আছেন 2002 সালে এসআইআর এর কাগজটা যে খুঁজলে পাওয়া যাবে, কেউ স্বপ্নও ভেবেছিলেন? কিন্তু দরকার হয়েছে বলে খুঁজেছেন, পেয়ে গেছেন। সবাই তো 2002 সালের ভোটার লিস্ট পেয়েছেন। হয় আমি নয়, আমার বাপ ছিল, বাপ নাই দাদু ছিল, দাদু নয় দাদি ছিল, নাহলে মা ছিল, পেয়েছেন তো খুঁজে, সেটা জমা করেছেন। এবার কি হয়েছে, অনেককে নোটিশ করে ডাকছে বা অনেককে বিওলে এসে ডাকছে, এইটাই তো চলছে। এখনো আপনি ভয় পাবেন না, আমি শুরু থেকে বলছি ভয় পাবেন না, আজকেও বলছি ভয় পাবেন না। কারণ আর্টিকেল 326কে আমি সামনে রেখে বলছি ভয় পাবেন না। আর্টিকেল 326 প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে বয়স ভোট দানের স্বাধীনতা আর্টিকেল 326 আছে দিয়েছে। আর ইলেকশন কমিশন যদি এই স্বাধীনতা ক্ষমতার অপপ্রয়োগ করে কেড়ে নেয়, তাহলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই সংগ্রাম
গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, আর সুপ্রিম কোর্টে গিয়ে এর জবাবদিহি করবে নওশাদ সিদ্দিকী। আপনাদের জানিয়ে রেখে যায়, ভয় পাবেন না। আপনাদের বড় ভাইজান একদিন রাত্রে আমাকে ডেকে বলে, যেভাবে ওয়াকফ নিয়ে, ওবিসি নিয়ে, সিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমাকে নির্দেশ দিয়েছে লয়ারের সাথে কথা বলতে। পশ্চিম বাংলার একজন যদি বৈধ ভোটারের নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আইএসএফ থাকবে, আব্বাস ভাইজান থাকবে, নওশাদ ভাই থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। সেই নির্দেশনা আমাকে দিয়েছে, আমাকে জানিয়েছে, আমার মতুয়া হোক, আমার দলিত হোক, আমার আদিবাসী হোক, আমার নমশূদ্র হোক, আমার মুসলমান হোক, আমার খ্রিস্টান হোক, আমার ঝাড়গ্রামের মানুষ হোক, ফুরফুরা শরীফের মানুষ হোক, বসিরহাটের মানুষ হোক, আপনার ঝাড়গ্রামের মানুষ হোক, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষের একজনেরও যদি বৈধ ভোটারের নাম কেটে দেয়, রাজ্যের মানুষ, কোনো শাসক দল তার পাশে থাকুক আর নাই থাকুক, আমাকে নির্দেশ দিয়েছে তার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে তার হয়ে আইনি লড়াই খামচিহ্ন করবে নওশাদ সিদ্দিকী করবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন। ডাক পড়েছে, যাবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন। কি করবেন? যাবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন, জমা করবেন, রিসিভ নিয়ে নেবেন। আপনাদের একটাই কাজ, কি? ডকুমেন্টস দেওয়া, রিসিভ নেওয়া। আমি আমার কথা বলছি আপনাদের ভয় কাটানোর জন্য। আমারও তো নাম আসেনি, কি হবে রে ভাই? হ্যাঁ, আমারও নাম আসেনি, তা আমি ভয় পাচ্ছি? আমি জোর গলায় বলছি। আমি বলতাম না, এটা আমি অ্যাডের জন্য বলছি না। আপনারা অনেকে ভয় পাচ্ছেন তো। ডেকেছে, কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে ভাই? কাগজ ফিরে এসছে তো কি হয়েছে? নামের বানান ভুলের জন্য কাগজ ফিরে এসছে। ম লয় লয় সই ক, ম লয় লয় দীর্ঘই ক, হস্যির জায়গায় দীর্ঘই হয়ে গেছে, হয়তো কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে? এটা কোনো ফ্যাক্টর হলো? ভয় পাবার কি আছে? একদম ভয় খাবেন না। আমি আমার কথা বলছি, আমার কাগজ ফিরে এসছে, আমাকে রিভেরিফিকেশন করতে হবে। তো সমস্যা কি? এখন আমি জমা করিনি, 4 দিন আগে আমাকে বলেছে হবে, জমা করব। তো আপনাদেরও বলছি, এই ধরনের যারা এসে কেউ ভয় খাবেন না। এই ভরসাটা তো করেন যে ভাইজান আমাদেরকে ছেড়ে যাবে না। যে বড় ভাইজান যে নির্দেশ ছোট ভাইজানকে দিয়েছে, সেটা ছোট ভাইজান অক্ষরে অক্ষরে পালন করবে। এটা বিশ্বাস করেন তো নাকি ভাই? তাহলে আপনার নিশ্চিন্তে থাকুন। ওই কাগজের জন্য অযথা হয়রানি হবে না। ডাক পড়লে যাবেন, বা বিওলো যদি বলে ডকুমেন্টস নিয়ে দেখা করতে যাবেন, গিয়ে আপলোড করে দেবে। আর নাহলে যেখানে ডাক পড়বে যাবেন, কাগজ মিটিয়ে দেবেন। তারপরে স্টেপ আছে, কিন্তু রিসিভ কপিগুলো রাখবেন। আপনার ভোটদানের স্বাধীনতা যদি ইলেকশন কমিশন কাড়ে, তার জন্য তো আছে আমি আপনার ভোটদানের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার। এটা কারো দয়াতে আপনি পাবেন না, এটা মাথায় রাখুন। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অবৈধ ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে দেওয়া, আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নাই বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ কারো অভিশাপ, কারো অভিশাপের উল্টোকে কি বলে গো? আশীর্বাদ। কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটা যাবে না, কারো আশীর্বাদেও আপনার নতুন করে ভোটাধিকার ইনক্লুড হবে না। কাগজ আপনার হবে। আপনার অধিকার সংবিধানের মাথায় লিপিবদ্ধ আছে। বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান দিয়ে গিয়েছে, ওই সংবিধানের 326 নম্বর ধারায় আপনার অধিকার আছে। শুভেন্দু অধিকারী কেন, নরেন্দ্র দামোদর দাস মোদীরও পূর্বপুরুষের ক্ষমতা নাই আপনার ভোটটাকে কেটে দেওয়ার। এটা বলে যাচ্ছে আমি। ভয় পাওয়ার দরকার নেই। আপনি বলুন, বরঞ্চ যারা হই হই করছে 1952 সালের কাগজ আনতে বলুন। কি বলবেন? 1952 সালের কাগজ। কেন বলছি? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোট 1952 সালে হয়েছিল। সব আপনার পদ্মাদুদের নাম ওখানে পাবেন। এবার কোথায় খুঁজে পাবেন? অত মাথা খেলিয়ে লাভ নেই। দরকার পড়েছে 2002 এর, খুঁজে পেয়েছেন তো? আমরা তো সে রাস্তা করে দিয়েছি ভাই। যদি দরকার লাগে 1952 সালেরও নওশাদ সিদ্দিকী আপনাদেরকে কাগজ তুলে দেবে, নিশ্চিন্তে থাকবেন আপনারা, ভয় পাবেন না। কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নমশূদ্র, কে হিন্দু, কে মুসলমান আমার কাছে দেখার দরকার নেই। সংবিধানের 326 নম্বর ধারাকে নিয়ে যদি কার সাথে ছেড়কার হয়, নওশাদ সিদ্দিকী আইএসএফ তাকে ছেড়ে কথা বলবে না। মাথায় থাকবে তো? ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি আমার কথা বলে দিলাম, আমারও ডাক এসেছে রিভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, আমি যদি উতরাই, নিশ্চিতভাবে আপনারা উতরাবেন তো? হ্যাঁ, আমি একা উতরে গেলাম, বাকি আপনাদের ছেড়ে পালাবো, এটা বিশ্বাস হয়? একটু জোরে বলেন। যে ভাইজান ডুবলে নিজে ডুববে আর বাঁচলে
সবাইকে নিয়ে বাঁচবে। আমি ডুবলে ভয় নেই যে আপনাদের ধরে ডুববো, এটা আমি করবো না। এটা মাথায় রাখবেন যে ভাইজান ডুবছে আমাদেরকে নিয়ে ডুববে না কিরে, ও কাজ আমি করব না। আমি একা ডুববো, কিন্তু বাঁচার সময় হলে আমি একা বাঁচবো না, আপনাদেরকে সাথে নিয়ে বাঁচবো। তাই সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, ডাক এসেছে আপনারা যাবেন, কারো কথাই বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না। 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আপনারাই বলুন, এর আগে কত গল্প শোনাচ্ছিল শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে যে 58 লক্ষ বাদ পড়েছে, হিসাবটা অনেক দেখা যাচ্ছে। কিন্তু আপনার বুথের কটা বৈধ ভোটারের নাম বাদ গেছে বলতে পারবেন? একটা গিয়েছে। যদি যাই তার জন্য আমি লড়াই করব, আছে তথ্য দেবেন আমাকে। তাহলে কি আগে কি বলছিল, বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে। এখনো নাটক চলছে। শুভেন্দু অধিকারী বলছে বাদ দিয়ে দেবো, আর মমতা ব্যানার্জি বলছে বাদ দিতে দেব না। এই দুই ছেলে মেয়ে মিলে, এই মহিলা আর এই পুরুষ মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। তাই 2026 আসছে, কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। এই ভদ্র মহিলা আর এই ভদ্র পুরুষ, এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই দুইজন মিলে এক দলে ছিল, প্ল্যান করে এখন দুটো দলে গিয়ে বাংলার মানুষকে নতুনভাবে পেশাই করার চেষ্টা করছে। আমরা এর জবাব 2026 সালে দেব। কে মতুয়া, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র দেখার দরকার নাই। আমরা শিক্ষার আন্দোলন করব, স্বাস্থ্যের আন্দোলন করব, কর্মসংস্থানের আন্দোলন করব। মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, মায়ের হাতে 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। মায়ের ছেলেটা যখন চাকরি করতে চাইছে সরকারি, সেই মায়ের কাছ থেকে আবার 15 লক্ষ টাকা ঘুষ চাইছে। এটা হতে দেব না। আমরা 1000-1200-তে বিশ্বাস করি না। হেভি অংশে মায়েরা আছে, মায়েদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমি কম করে মায়েদেরকে মাস গেলে 5000-এর পক্ষে আমি সওয়াল করি। 1000-1200-তে কি হবে ভাই? 5000 টাকা কম করে দিতে হবে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। কিন্তু আজকে 1000 টাকা দিচ্ছে মায়ের হাতে, 1200 টাকা, আর ওই মায়ের ছেলেটা যখন সরকারি চাকরির জন্য যাচ্ছে 15 লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আমরা সেই দিন ফিরিয়ে নিয়ে আসবো মা। একদিকে যেমন 5000 টাকা, তার পরিবর্তে কাজ, সাথে সাথে 550 টাকায় ফর্ম ফিল আপ করবে আপনার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলেপুলেরা, অর্থাৎ পশ্চিমবাংলার নাগরিক। 550 টাকায় ফর্ম ফিল আপ করবে, মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মান্যতা দিয়ে চাকরি করবে। কোনো একটা এক্সট্রা টাকা লাগবে না। সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি? আপনারা যদি আমাদের সাথ দেন, আমি এখানে থেকে কথা দিয়ে যাচ্ছি, বসিরহাটের মানুষ, হেঙ্গলগঞ্জের মানুষ, সন্দেশখালীর মানুষ, সুন্দরবনের এই উত্তর 24 পরগনা সুন্দরবনের প্রত্যন্ত জেলার মানুষকে আর ছুটে কলকাতায় আরজি করে চিত্তরঞ্জনে মেডিকেলে এনআরএসে যেতে লাগবে না। উত্তর 24 পরগনাতে আমরা এনআরএস আরজি কল এই পিজি হসপিটাল তৈরি করব। আপনাদের তাও বলছি, আমি শুরুতে বললাম একটা কথা, যেটা ভুল করছে তার শুধরে দেব, ধরিয়ে দেবো ভুলটার কিভাবে শুধরানো যায় সেটাও বলবো। আপনারা জানেন আমাদের জেলায়, আমাদের রাজ্যে একটা হচ্ছে এইমস হয়েছে কল্যাণীতে, 1000 কোটি টাকার প্রজেক্ট, খুব বেশি হলে 1000 কোটি টাকার প্রজেক্ট, 1000 কোটি টাকার প্রজেক্ট। আর পশ্চিমবাংলায় এবারে হেলথ বাজেটের কত জানেন? 25,000 কোটি টাকা। কত? 25,000 কোটি টাকা হেলথ বাজেট। কিন্তু হসপিটালে গেলে আমি ডাক্তার পাই না, হসপিটালে গেলে আমি ঔষধ পাই না, হসপিটালে গেলে আমি এক্স রে করতে পারি না। কিন্তু 25,000 কোটি টাকার প্রজেক্ট, ওই 25,000 থেকে যদি 1,000 কোটি টাকা আমি বার করে নিই, একটা পিজি হসপিটাল তৈরি হবে না ভাই? প্রতি বছরে একটা করে আমরা পিজি, এনআরএস, চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল একটি জেলাতে তৈরি করবো, একটা বছর একটা। আপনারা 26-এ সুযোগ দিলে 31-এ শেষ হচ্ছে, 5টা জেলায় আমরা 5টা পিজি, এনআরএস, আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করে দেখিয়ে দেব। কেন কলকাতার ছুটে যেতে হবে? মুর্শিদাবাদের মানুষ কেন কলকাতায় আসবে? মালদার মানুষ কেন কলকাতায় আসবে? বাঁকুড়ার মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে? ইচ্ছা করে ঘুরতে আসুক। এটা বন্ধ করতে হবে। তো বন্ধ করতে গেলে কি হবে? একটু দায়িত্ব দিতে হবে। বাঁকুড়ায় তৈরি হবে পিজি হসপিটাল, পুরুলিয়াতে পিজি হসপিটাল তৈরি হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল তৈরি হবে, দার্জিলিংয়ে পিজি হসপিটাল তৈরি হবে, দিনাজপুরে পিজি হসপিটাল তৈরি হবে। এরকম ভাবেই তো তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন, নাহলে করতে পারবো না। তাই বলবো আপনাদের,
আপনাদের কাছে আশা করব 2026 নির্বাচন আসছে, আপনারা আমাদের সাথ দিন। আজকে একটা বিধায়ক 293টা বিধায়ককে পেরেশানিতে রাখতে পারে, যদি আগামী দিনে নওশাদ সিদ্দিকীর পাশে আরও যদি নওশাদ সিদ্দিকীকে আপনারা যুক্ত করতে পারেন, মমতা ব্যানার্জির সাহস ছিল না এতক্ষণ চুপ করে বসে থাকার, ওকে না গ্রেফতার করে। যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আপনারা তৈরি করে দিতে পারতেন, তাহলে মমতা ব্যানার্জিকে আজকে গ্রেফতার করতে বাধ্য হতো ওকে। ওয়াকাফ নিয়ে হ্যাঁ, আপনি ভোটটা দেন না, দেখে নেওয়ার দায়িত্ব আমাদের, ওটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের ছেড়ে দেন। আপনাদের কাজ কি? ভোটটা দেওয়ার। এবার আপনি প্রশ্ন যদি করি, আপনি ভোট দিলেন, আপনার ভোট আপনি দেখবেন না কেন? আপনার ভোট আপনাকেও দেখতে হবে। যাক, আমরা দেখবো, ওটা নিশ্চিন্তে থাকুন, শুধু ভোটটা আপনারা দিয়ে দেন। আপনারা বলুন, যদি 10টা নওশাদ সিদ্দিকীকে দেন, তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন একটা কথা, যে মুসলমানকে জিতালেই আমার অধিকার পেয়ে যাবো, এই ধারণা করবেন না একদম। ফিরহাদ হাকিম মুসলমানদের মুখ্যমন্ত্রী, ওর দিয়ে মুসলমানদের কি লাভ হচ্ছে ভাই? বলুন হাত তুলে, কোনো লাভ হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ও ভাই মুসলমান, লাভটা কি মুসলমানের হচ্ছে? এতটুকু কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখ থেকে বেরোলো না। অসীম সরকার যে কথা বলেছে, অন্যায় করেছে, ওকে জেলের মধ্যে রাখা দরকার, এতটুকু বলার সাহস ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীরা দেখাতে পারলো না, তাহলে মুসলমানদের লাভ কি হবে ভাই? মানুষের মতো বিধায়ক তৈরি করতে হবে, সে দলিত, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান, উচ্চবর্ণ, আপার কাস্ট, নওশাদ সিদ্দিকী যে কেউ হতে পারে। যদি মনে করেন আদিবাসীদের পাঠালে আদিবাসীদের লাভ হয়ে যাবে, 18টা বিধায়ক আছে আদিবাসীদের, তারা আদিবাসীদের দুরবস্থার কথা তুলছে না কেন? পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে 6 শিডিউলকে ইমপ্লিমেন্ট করো, এটা বলছে না কেন? ফুল ফ্লেজে বলার সাহস দেখাচ্ছে না, তাহলে আদিবাসীদের লাভ কি হবে? 68টা বিধায়ক আছে দলিতদের, নমশূদ্র সমাজের মানুষ, দলিত যারা, পিছড়ে বর্গের যারা, 68টি বিধায়ক আছে, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে একবারের জন্য বলছে না ফেক এসসি সার্টিফিকেটগুলো বন্ধ করতে হবে। লাভ কি ভাই তাহলে সংখ্যা দিয়ে? পশ্চিমবাংলার বিধানসভায় 44টা ধর্মীয় পরিচয়ে মুসলমান বিধায়ক আছে। আমার ধর্মীয় পরিচয় ভাই মুসলমান, আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ছেড়ে দিয়ে 43টা বিধায়ক আছে ধর্মীয় পরিচয়ে মুসলমান, একবারের জন্য সাহস দেখাতে পারলো না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, এটাকে কমাতে হবে। লাভ কি ভাই আপনার তাহলে? তাই অনুরোধ এটাই, যে আমার ধর্মের মানুষকে পাঠিয়ে দিলে আমার উপকার হয়ে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। আমার ধর্মের মানুষ ফিরহাদ হাকিম, উপকারের থেকে অপকার হচ্ছে, বরঞ্চ আপনার ওয়াকাফ সম্পত্তি সব থেকে বেশি চুরি করে ওই চোরটাই রেখেছে, তাহলে ওই রকম পাঠিয়ে লাভ হবে না। মাথায় থাকবে তো? তাহলে আমরা কাকে পাঠাবো? জনগণের জনপ্রতিনিধি, যে ধর্মস্থানে থাকবে, সামাজিক পরিচয়ে আমার যে অধিকার সেটা নিয়ে যিনি সোচ্চার হবেন, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠাবো। একবারের জন্য ওই ধর্ম দেখে ভোট দিতে যাবেন না। ধর্ম দিকে ভোট দিতে গিয়ে আজকে সারা ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোদিজি 2014 পরে এসে সেই হিন্দুটার ব্যক্তিগত লাভ হয়েছে? ব্যবসা আরো পিছিয়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানদের বাঁচাবো, ভোট দিয়েছিলেন, বলুন বুকে হাত দিয়ে একটা মুসলমান উপকৃত হয়েছেন? হ্যাঁ হয়েছে। কে? যে তোলাবাজ, কাটমানিখোর, সারা উপকৃত হয়েছে, কিন্তু সাধারণ মুসলমান উপকৃত হয়নি। তাই অনুরোধ, ধর্ম দেখে ভোট দেবেন না, ভোট দেবেন আদর্শগত দিক থেকে, আর আগামীতে কি হবে। আচ্ছা, আপনি এইটা বলে শেষ করে দেবো, আপনার পেশা কি? আপনার কাজবাজ কি করেন? দর্জি আর চাষবাস, এটা বেশি তো। আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। এনার্জি আছে? তোমার বাড়ি কত? ঠিক আছে, আমি দুটোই উদাহরণ দিচ্ছি। দর্জি ভাইরা বলুন, 2011 সালেই আমি বলছি, দাঁড়া, মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছেন। গিভ অ্যান্ড টেক পলিসি হয়তো ভাই, হ্যাঁ, আমি একটা উপহার দিলাম তোমাকে, তুমি আমাকে দেবে। তো আপনি মমতা ব্যানার্জিকে সরকার উপহার দিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও তো কিছু উপহার দিয়েছে। সেই উপহারটা অভিশাপ না আশীর্বাদ, সেটা আপনি মিলিয়ে নেবেন। আপনারা যারা দর্জিরা আছেন, আমি মিথ্যে কথা, ভুল কথা বললে বলবেন, আমি শুধরে নেব। আমি ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। হয়তো আমার জানার কমতা আছে,
ভুল বলে ফেলেছি, আপনি সঠিকটা জানিয়েছেন, আপনারটা আমি গ্রহণ করব, ভুলটাকে বর্জন করব। আমি স্টেজে নয় একটা জায়গায় মাইক ধরে শুধু একটা কথা বলেছিলাম, কি মাইক ধরে আমি একটা বক্তব্যে বলে দিয়েছিলাম যে একটা ঘটনা 4 তারিখে 2 তারিখের জায়গায় আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। বিধানসভায় একজন বিধায়ক 2 তারিখে ছিলেন এটা না বলে আমি 4 তারিখে ছিলেন বলে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম না, এটা আমার ভুল হয়েছে। আমি কি করলাম, পরবর্তীতে আমার ফেসবুকে আমার একে কি বলে আপনার অ্যাডমিনদেরকে দিয়ে আমি পোস্ট করিয়ে দিলাম যে আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছি, ওটা 4 হবে না 2 তারিখ হবে। আর আজকেও বলছি ওটা আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম, ডেটটা 2 তারিখ হওয়ার দরকার ছিল, আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। আমি শুধরে নেওয়ার ছেলে ভাই, আমি যদি আজকে বক্তব্যে ভুল বলি আপনি শুধরে দেবেন, কাল থেকে আমি সঠিকটা বলবো। কারণ আমাকে ক্ষমতার মসনদে থাকতে হবে এটা নয়, আমাকে চাই মানুষকে সচেতন করতে। তো মানুষকে সচেতন করতে গেলে অসত্য পথ অবলম্বন করতে লাগে না, সঠিক পথ লাগে। আজ কাল পরশু দিন হবে। আজকে দেখুন দার্জিলিংয়ের ছেলেরা আইএসএফ করতে চাইছে, কালিম্পংয়ের ছেলেরা, দিনাজপুরের ছেলেরা, আলিপুরদুয়ারের ছেলেরা 2021 তো ছিল না, ওখান থেকে লোকেরা সব দলে দলে আসছে, আইএসএফ করছে। নিশ্চিতভাবে সঠিক পথে আছি বলে তো, সঠিক পথে থাকলে একদিন না একদিন আমার জয় হবেই। আপনি দর্জির কাজ করেন, বলুন 2011 সালের আগে যতটা মেহনত করতেন, যে ইনকাম হতো, মমতা ব্যানার্জি শাসন আমলে আসলেন সেই পরিমাণ মেহনত করে কি ইনকাম হচ্ছে? কেউ বলতে পারবে না হচ্ছে। বরঞ্চ আজকের ডেটে বেশি মেহনত করছে, ইনকাম কম হচ্ছে। এবার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার? সরকারের। এই ইনকাম যাতে আরো বাড়ে একটা পলিসি নিয়ে এসেছিল বিগত সরকার, নবান্নটাকে পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে গার্মেন্টস হাব করতো, আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা আসতো, ওখানে এয়ারপোর্টে নামতো, সাঁ করে গাড়ি নিয়ে আসতো, ওই নবান্নটা এখন যেটা 14 তলাটা হচ্ছে ওখানে বিজনেস করতো, আবার এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যেত। তাহলে আপনার এখানে মালটা আমেরিকায় চলে যেত, ইউরোপে চলে যেত, রাশিয়াতে যেত, অস্ট্রেলিয়াতে যেত, জাপানে যেত, জার্মানে যেত। যখনই বিদেশে যাবে, বিদেশের মার্কেটে বেচা কেনা কি আছে? ডলার। তাহলে আপনার মালটা ডলারে বিক্রি হতো, আপনার হাতে টাকাটা বেশি আসতো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন, আপনার দরকার ছিল 14 তলায় বসা, মুখ্যমন্ত্রী আপনাকে উপহার দিয়েছে 14 তলায়। কেন উঠবি রে তোরা? অনেকে না লিফটে ওঠে না। পশ্চিমবাংলার বিধানসভার আমি একটা বিধায়ককে জানি, নাম বলবো না, সে লিফট চাপে না, তার ভয় থাকতে পারে। এটাই তো মমতা ব্যানার্জি বুঝেছে। এত দর্জি ভাইয়েরা, কারো যদি ভয় লাগে 14 তলায় লিফট করে উঠবে, আর না লিফটের হলে সিঁড়িতে উঠতে হবে, এত কষ্ট হয়ে যাবে, তোরা ফুটপাতেই বসে থাক। উপহার দিয়েছে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার উপহার দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছে ফুটপাত। তো আপনাকে ডিসাইড করতে হবে আগামী দিনে আপনার ওই সেলাই করা মালটা যেটা সেলাই করছেন ওটা সঠিক মূল্য পাবেন, মজুরি পাবেন কি পাবেন না, এটা ডিসাইড করে কে? শ্রমমন্ত্রী। আর আপনার লজ্জা থাকা দরকার, আমি আপনাদের এই ভাষাই বলে যাচ্ছি। আপনি আপনার কষ্টের মজুরি পাচ্ছেন না, দোষটাও আপনার। 2021 সালে আপনি না ভোট দিলে তৃণমূলের পক্ষ থেকে শ্রমমন্ত্রী তৈরি হতো না। আপনার ভোট পাওয়ার পরে তৃণমূলের নেতাকে জিতালেন, সে 1.5 লক্ষ টাকা আপনি তার মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আর আপনি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন চান, সঠিক যদি মজুরি চান, তাহলে আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে নতুন একটা শ্রমমন্ত্রী তৈরি করতে হবে, যে শ্রমমন্ত্রীর কাজ হবে যে সঠিক শ্রমের মূল্যায়ন করবে। দোস্ত আপনি শ্রমমন্ত্রী তৈরি করেছেন ভোট দিয়ে, তো আপনাকে উপহার দিচ্ছে, কিন্তু আপনি তৈরি করলেন, উনার মাস গেলে 1.5 লাখ টাকার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। একটা মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা, এটা জেনে রেখো। হ্যাঁ, আমারও 1,21,000 টাকা। ফোন খরচের জন্য আমাকে মাসে 5,000 টাকা দেয়, কিন্তু আনলিমিটেড 1 বছরের রিচার্জ কত? 4,000 টাকা মতো। ভাবতে পেরেছো তার মানে কত কি ফ্যাসিলিটি পাচ্ছে? একটু ভাবো তোমরা, এবার আপনাদের ভাবতে হবে। কি বললাম? একটু ভাবতে হবে। বলার কারণ হচ্ছে আমি তবে 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি নিই না। যদি কেউ নাই অপরাধ করবে না। আপনাদের লোকাল বিধায়ক যদি 1,21,000 টাকা নিজে সব রেখে দেয়, অপরাধ করবে না, এটা অপরাধ করবে না, এটা বলে যাচ্ছি, কারণ ওটা ওনার জন্য। তাহলে আপনার দোষ, আপনি ভুল শ্রমমন্ত্রী বানিয়েছেন, আপনার শ্রমের মূল্যায়ন করছে না। শ্রমমন্ত্রীর কাজটাই তো এটা, যে একটা লোক এটাকে কি করতে হবে, তার দপ্তরে অনেক অফিসার আছে,
হাজার হাজার মানে বছরে 1,000 কোটি টাকার হয়তো মাইনে চলে যায়। বোঝানোর জন্য বলছি দপ্তরের অফিসারদেরকে কি যে 4টে শার্ট সেলাই করতে কত টাইম লাগছে। তো এইরকম ভাবে তৈরি হয়। 4টে শার্ট সেলাই করলে হয়তো একদিন কাভার হয়ে যাবে, একদিনে 4টে শার্ট সেলাই করতে পারলে। একটা দিন আপনি স্কিল লেবার, আপনি যখন সেলাই করছেন স্কিল লেবারে 450 টাকা কম করে রোজ পশ্চিমবাংলায়, কিন্তু 450 টাকা দিয়ে হয়? কেরলে 850 টাকা মতো। তো আমাদের এখনো বাড়াতে হবে। তাহলে 4টে শার্ট সেলাই করলে যদি একদিন পার হয়ে যায় তাহলে কি করতে হবে? 850 টাকা, যাতে ওর 800 টাকা হয়, তাহলে পার শার্ট সেলাইয়ে 200 টাকা করে নির্ধারণ করতে হবে। এটা কাজ কার? নওশাদ সিদ্দিকীর নয়, শ্রমমন্ত্রীর কাজ। যে শ্রমমন্ত্রীকে আপনি ভোট দিয়ে বানিয়েছেন এবং তাকে 1.5 লাখ টাকা মাসে দিচ্ছেন আপনি ট্যাক্সের টাকা এনে। এটা করছে কি? যারা কৃষক, যারা চাষবাসের সাথে যুক্ত, অল্প মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তার মানে হ্যাঁ কোথায় কৃষকের চাষবাস যাচ্ছে লস হয়, তার পশ্চিমবাংলার কোনো আছে না নেই বলুন? আছে। লস না হয় বাংলা সরকারের আলাদা কৃষি মন্ত্রী